সুন্দর মুহূর্ত পেরিয়ে যখন জাঙ্কুক ঠোঁট ছাড়লো, তে তখনও চোখ বন্ধ করে রেখেছে। ঠোঁট দুটো কাঁপছে, লালচে হয়ে আছে, চোখের কোণা ভিজে আছে অশ্রুতে। আমার স্পর্শ খারাপ লাগছে জান। তে কি বলবে? ও তো মনে মনে ভাবছে এই লোকের মতো ও কি নির্লজ্জ নাকি। অতঃপর তে পা দুটো গুটিয়ে নিল জাঙ্কুকের উরুতে বসে থাকা অবস্থায়। তারপর জাঙ্কুকের শার্ট আঁকড়ে ধরে বুকে মাথা রাখলো। ব্যাস, জাঙ্কুক যেন নিজের জবাব পেয়ে গেল। অতঃপর তেকে ওইভাবে নিয়ে জাঙ্কুক ড্রাইভিং শুরু করলো। উদ্দেশ্য জাঙ্কুকের নিজের বাড়ি। রাত ৯টা। জাঙ্কুকের ড্রয়িং রুমে জিমিন তুমুল তর্ক করে যাচ্ছে সুগার সাথে। কারণ হলো তে। এক সপ্তাহ পর জিমিনের জন্মদিন। বাড়ি থেকে ইতিমধ্যে ফোন এসে গেছে এবং কালকের মধ্যেই বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জিমিনও এক পায়ে রাজি যেতে। জিমিনের মুখ জ্বলজ্বল করে উঠেছিল খুশিতে, কিন্তু সেই খুশি আর বেশিক্ষণ টিকলো না। জিমিন তেকেও সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তাতে বাধা দেয় সুগা। সুগা বোনকে যেতে দিতে রাজি নয়। এ নিয়ে জিমিনের সাথে সুগার তর্ক চলছে। সুগা খুব করে জিমিনকে বোঝাতে চাইছিল, কিন্তু জিমিন বুঝতে নারাজ। ঠিক যখন জিমিন তেকে নিয়ে যাওয়ার কথা বলছে, তখনই সুগা গম্ভীর কণ্ঠে বলে উঠল, বনু কোথাও যাবে না। জিমিন চোখ পিটপিট করে তাকালো, যেন সুগার কথা ওর বিশ্বাসই হচ্ছে না। কেন যাবে না? জিমিনের গলায় অভিমান। সুগা যথাযথ শান্ত কণ্ঠেই বলল, বনুর এখন যাওয়ার প্রয়োজন নেই, ও পরে যাবে। পরে যাবে? কেন পরে যাবে? এখন গেলে কি সমস্যা? জিমিনের চোখ ভিজে উঠেছে। সুগা হালকা গলায় বোঝাতে চাইল, জিমিন প্লিজ বোঝো, বনু এখন যাওয়াটা ঠিক হবে না। তুমি কাল যাও, ও বার্থডেতে অবশ্যই থাকবে। ঠিক হবে না কেন? কেন ঠিক হবে না? আর আপনার কেন মনে হচ্ছে ওর কাল যাওয়া ঠিক হবে না? আমি না করে দিয়েছি ব্যাচ। জিমিনের গলা ভেঙে এলো এবার। আর এক মুহূর্ত পর ও সত্যিই কেঁদে দেবে। ওদিকে তে হতবাক। ও বোকার মতো একবার সুগাকে দেখছে, আর একবার জিমিনের কাঁদো কাঁদো চেহারা দেখছে। তে জানে যেহেতু সুগা না যাওয়ার জন্য বলেছে, তাহলে তার পিছনে যথাযথ কারণ আছে। তাই সুগার সিদ্ধান্তে ওর কোনো দ্বিমত নেই। জাঙ্কুক তখন সোফায় হেলান দিয়ে বসে সব দেখছিল, দৃষ্টিতে বিরক্ততা। এক পলক তেকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে বিরক্তি কণ্ঠে বলল, তোর ভাই তোর বেস্ট ফ্রেন্ডকে কাঁদাচ্ছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তে মুখ কাচুমাচু করে বল, আমি কি করব? তুই কিছু বল। তে তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। আমি আমি এবার কি বলবো? বলবি তুই যেতে চাইছিস। জবাবে তে ধীরে বলল, ভাইয়া যেহেতু মানা করছে, তাহলে নিশ্চিত কোনো যথাযথ কারণ আছে। জাঙ্কুক বিরক্তিতে দীর্ঘশ্বাস ছাড়লো। যেমন ভাই তেমন তার বোন। অযৌক্তিক চিন্তা দুজনের মাথায় সবার আগে আসে। জিমিন তখন চোখ পুচ্ছে। সুগা অসহায়, তে বিভ্রান্ত, আর জাঙ্কুক বিরক্ত। জিমিন তুই রুমে যা। জাঙ্কুকের দীর্ণ কণ্ঠ, চাচ্চু তে, ও তোমার সাথেই যাবে। এখন তুমি রুমে যাও, আর হ্যাঁ, যাওয়ার সময় এটাকেও তোমার সাথে নিয়ে যেও। জাঙ্কুকের কথা শুনে তৎক্ষণাৎ জিমিনের মুখশ্রী চকচক করে উঠল। জাঙ্কুক যখন বলেছে তে যাবে, তার মানে ওকে যেতেই হবে। জিমিন খুশি মনে উঠে দাঁড়ালো। ওইদিকে তে চোখ দুটো বড় বড় করে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। আমাকে এটা বলেছে? গাল ফুলে উঠল তে। জাঙ্কুক তের কথায় পাত্তা দিল না। রাগে তে কটমটি উপরে চলে গেল। কি সমস্যা তোর? ওকে কেন যেতে দিতে চাচ্ছিস না? অবশেষে জাঙ্কুকের সিদ্ধান্তের কাছে সুগা হার মানলো। শেষে তেকে যেতে দিতে বাধ্য হলো। আর অন্যদিকে প্রেয়সীকে না করে ওর বার্থডেটা খারাপ করতে চাইলো না সুগা। এমনিতেও সুগা জানতো জাঙ্কুক যখন বলেছে তে যাবে, তার মানে তে যাবে। তার সিদ্ধান্ত আর কেউ বদলাতে পারে না, একমাত্র তে ছাড়া। সুগা মনে মনে এটা ভেবেই হাসলো যে তার এক রোখা, এক সিদ্ধান্তবাদী বন্ধুকে একমাত্র তার বোনই পারে নাকে দড়ি দিয়ে ঘোরাতে। এই ভেবে সুগার বুক গর্বে ফুলে উঠল। সে না পারলে কি হবে, তার বোন তো পারে। পরের দিন সকালবেলা তে আর জিমিন দুজনেই পুরো প্রস্তুত হয়ে ড্রয়িং রুমে এলো। সুগা এখন বেশ সুস্থ, সেই ওদেরকে নিয়ে যাবে। জিমিনের বাবা আসতে চাইছিল, সুগা জোর করে না করে দিয়েছে, একটা অদৃশ্য দায়বদ্ধতার চাপে। ওদিকে জাঙ্কুক বাড়িতে নেই, সেটা তে এবং জিমিনের অজানা। তাই জিমিন স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, চাচ্চু কোথায়? জাঙ্কুক তো অনেক আগেই বেরিয়ে গেছে, আজ ভার্সিটিতে নাকি খুব কাজ আছে, তাই তাকে তাড়াতাড়ি যেতে হয়েছে। এইদিকে সুগার কথা শুনে এক মুহূর্তেই
তের বুকটা ধক করে উঠলো। ও এতদিনের জন্য যাচ্ছে, কিন্তু জাঙ্কুক একবারও ওর সাথে দেখা করার প্রয়োজন মনে করলো না। হতাশার একটি শীতল ঢেউ ওর বুকে ছুঁয়ে গেল, সেই সাথে তীব্র অভিমান জন্মালো ওর মনে। ওদিকে কাল থেকে জিমিন খুশি থাকলেও এখন ওকে অতটা খুশি লাগছে না। কেমন গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। জাস্ট সুগার নজরে পড়লো অনেক আগে। সে জিমিনের সাথে কথা বলতে চাইছে, কিন্তু তে সামনে থাকায় সে কিছুই বলতে পারছে না। তে হয়তো বিষয়টা বুঝতে পেরেছে, তাই ও চুপচাপ ট্রলি ধরে বাইরে গিয়ে দাঁড়ালো। নিজের মন খারাপটাকে নিজের ভিতরে গুটিয়ে রাখলো। জাঙ্কুক ওকে আদৌ পছন্দ করে কিনা সে প্রশ্নের মধ্যেই যেন একটা ফাঁপা ব্যথা লুকিয়ে আছে। সুগার যেভাবে জিমিনের জন্য চিন্তা করে, তেমনি ভাবে কি তের জন্য সে ভাবে? কই, ভাবে না তো। ভাবলে কি ওর সাথে দেখা না করে চলে যেতে পারতো? তাহলে ওই লোকের জন্য ও কেন মন খারাপ করবে? তে এক মুহূর্তে নিজের মন খারাপকে সরিয়ে দিতে চাইলো। ওর পছন্দের মানুষটি হয়তো ওকে ততটা পছন্দ করে না যতটা সুগা জিমিনকে করে। তে নিজের জন্য এক মুহূর্তে কষ্ট পেলেও পর মুহূর্তে তাদের কথা ভেবে খুশি হয়ে গেল। অন্তত তারা দুজন কাছের মানুষ, সুগা আর জিমিন। ওরা তো অন্তত পক্ষে ভালোবাসায় ভালো আছে, প্রেমে আছে, যত্নে আছে। ওদের কথা ভেবেই তের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটলো। সুগা ধীর গতিতে এগিয়ে এলো জিমিনের দিকে। কি হয়েছে, মন খারাপ কেন? জিমিন ছল ছল চোখ তুলে তাকালো। মনে এতক্ষণ তোলপাড় চলছিল ওর। মনে মনে ভাবতে লাগলো, ওর অবর্তমানে সুগা যদি নিজের প্রতি কোনো অবহেলা করে, তখন যদি ওষুধগুলো ঠিকমতো না খায়, যদি অসুস্থ হয়ে পড়ে। এইসব ভেবে ভেবেই জিমিনের খুশিটা মরে গেল। আজ নিজেকে বড় স্বার্থপর মনে হলো ওর। লোকটা এইখানে একা থাকবে আর ও চলে যাবে বার্থডে পালন করতে। জিমিন জানে জাঙ্কুক সুগার সবকিছু খেয়াল রাখবে, কিন্তু তাও মনটা কেমন যেন খচখচ করছে। শুধু একটা জন্মদিনের জন্য নিজের মানুষটাকে একা রেখে যাওয়াটা ওর ঠিক হচ্ছে না। বুকটা কান্নায় ভেঙে আসছে। জিমিনের থেকে জবাব না পেয়ে সুগা আরো একটু কাছে এগিয়ে এসে কাছে নরম গলায় বলল, জিমিন কি হয়েছে, কাঁদছো কেন তুমি? জবাবে ঠোঁট কাঁপিয়ে বলে উঠল, আমি যে চলে যাচ্ছি, আপনি আমাকে মিস করবেন সুগা সাহেব। মুহূর্তেই সুগার চোখ এতটাই কোমল হয়ে গেল যে জিমিনের বুক আবারও মোচড় দিয়ে উঠল। মনে করে কিন্তু প্রতিবেলা ওষুধ খেয়ে, মনে করার দায়িত্ব তো একজনকে দিয়েই দিয়েছে। সে যদি মনে করে তাহলে ওষুধ খাবো, আর না করলে নেই। জিমিনের মুখে হাসি ফুটে উঠল। এই দায়িত্ব সে যে অক্ষরে অক্ষরে পালন করবে। গাড়ি চলছে আপন গতিতে। গাড়িতে পিনপতন নীরবতা। ওদের যাত্রার মাঝে তের ফোন ভাইব্রেট হলো। জাঙ্কুকের মেসেজ এসেছে। তাও কি মেসেজ? পৌঁছেছিস? ব্যাস এইটুকুই। শুধু এক বাক্যের একটি মেসেজ, কোনো আবেগ নেই, নেই কোনো কেয়ার। তের রাগ হলো, অভিমান হলো। রাগে ওর চোখ লাল হয়ে উঠেছে। অতঃপর আর এক মুহূর্ত না ভেবে ও তৎক্ষণাৎ ফোনের সুইচ অফ করে ফেললো। মনে মনে জাঙ্কুকের সাথে আর কথা বলবে না বলে সিদ্ধান্ত নিল। এই নিস্তব্ধতায় গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। জিমিনদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সুগাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। ওদের বাড়িতে পা দিতেই জাঙ্কুকের মা তেকে বুকে টেনে নিলেন। আহ, মেয়েটা কত শুকিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই, বলেই এমন আদর যত্ন শুরু করলো যে তে কিছু বলার স্পর্ধাই পেল না। সুগাকে ঘিরেও বাড়ির বাকি লোকেরা ভিড় করে ফেলেছে। আসতে কোনো অসুবিধা হলো কিনা, গাড়িতে কোনো কষ্ট হচ্ছে কিনা, ডাক্তারের দেখাটা রেগুলার হচ্ছে কিনা। কেউ হাত বাড়িয়ে পানি এগিয়ে দিচ্ছে, কেউ সোফার কুশন ঠিক করে দিচ্ছে। সুগা অপ্রস্তুত হাসিতে শুধু মাথা নাড়ল। জাঙ্কুকের মা সুগাকে ঘিরে দুঃখী গলায় বললে, এখন তো আর আসিস না বাবা, আর না ছেলেটা আসে। তোরা কেমন করে পারিস আমাকে না দেখে থাকতে? এরকম বলবেন না আন্টি। মা বাবার মৃত্যুর পর আপনারাই তো পাশে ছিলেন আমাদের দুজনের। আর জাঙ্কুকে চিন্তা করবেন না, দুদিনের মধ্যেই তাকে আপনি এ বাড়িতে দেখতে পাবেন। সত্যি বলছিস তুই বাবা? সুগা হেসে উত্তর দিল, একদম। এমন সময় বাইরে গাড়ির শব্দ। একটু পরেই ভিতরে ঢুকলেন কিম নামজুন, অর্থাৎ জাঙ্কুকের বাবা, আর তার বড় ছেলে বোগাম। বোগাম ঢুকেই চওড়া হাসি দিয়ে সুগার কাঁধে হাত রাখলো। কি ছোট ভাই, কেমন আছো? শরীর ঠিক আছে তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? সুগার মুখের হাসিটা এক মুহূর্তে অস্বস্তির ছায়ায় মিলিয়ে গেল। আগে এসব হলে একেবারে স্বাভাবিক লাগতো, কিন্তু এখন জিমিনের কাছে নিজের সব স্বীকারোক্তি দেওয়ার পর হবু শ্বশুরের এমন ঘনিষ্ঠতা তাকে অদ্ভুত অবস্থায় ফেলে দিল। সুগার চোখ কুঁচকে একবার জিমিনের দিকে তাকালো।
চোখে যেন জিমিনকে শাসিয়ে বলছে, দেখো কি অবস্থায় ফেললে আমাকে। সুগার চোখের ভাষা শুধু জিমিনই পড়ল। ও ঠোঁট কামড়ে কাচুমাচু মুখে দাঁড়িয়ে থাকলো। এই পুরো ঘটনাটা নির্বিকার মুখে দেখছিল, নিরীহ শান্ত চুপচাপ মেয়ে হয়ে। ও যেন নিজের মনে হাজারটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করার ক্ষমতা নেই। সুগাকে চুপ থাকতে দেখে বোগাম আবারও জিজ্ঞেস করলো, কি হলো সুগা, আর ইউ অলরাইট? সুগা হালকা গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ ভাই আমি ঠিক আছি, আপনি ভালো আছেন তো? বোগাম দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কি আর বলবো, তোমার বন্ধুটাকে ব্যবসায় আনতে পারছি না কোনোভাবে। এতগুলো ব্রাঞ্চ সামলানো আমার একার পক্ষে খুব ভারী হয়ে যাচ্ছে। আব্বুকেও বোঝাতে পারছি না, ভাইকেও বোঝাতে পারছি না, আবার আব্বুর সব রাগ আমার উপরেই ঝাড়ে। বোগামের কথার মাঝে এমন অসহায়ত্ব ছিল যে সুগা বোগামের উপর খুব মায়া হলো। এই মানুষটা খুব শান্ত আর দায়িত্বশীল, জাঙ্কুকের মতো হটকারী নয়। সুগা খুব ভালো করেই জানে একা পুরো ব্যবসা বোঝা কাঁধে নিয়ে চলা কতটা কঠিন। জাঙ্কুকটা আসলে ঘাটতেরা, খুব কারোর কথা তোয়াক্কা করে না। তার জন্য বেচারা বোগাম বেশ চাপে আছে। সুগা নিচু গলায় বলল, জাঙ্কুকটা আসলে একটু নিজের সিদ্ধান্তে চলে, তা তো আপনি জানেন ভাই। তবে চিন্তা করবেন না, আমি ওর সাথে কথা বলবো, অন্তত আপনার চাপটা কমানোর চেষ্টা করব। বোগাম খুশি হয়ে তাকালো। তুমি বললে ও অবশ্যই শুনবে সুগা। সুগা শুধু মৃদু হেসে মাথা নাড়ল। সুগা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। জাঙ্কুকের মা বোগাম ওকে বারবারই থাকতে বলেছিল, কিন্তু সুগা না করে দেয়। সোজা কথা, জাঙ্কুককে ছাড়া এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না সে। সন্ধ্যার আলোটা লালচে থেকে গাঢ় অন্ধকারে ঢুকে পড়েছে, আর ঠিক তেমনি জাঙ্কুকের রক্তবর্ণ মুখও রাগে আরো গাঢ় হয়ে উঠেছে। ড্রয়িং রুমে বসে আছে তিনজন, জাঙ্কুক, সুগা আর জেহব, কিন্তু পরিবেশ যেন আগুনের উপর ঘি ঢালার মতো। আর সেই কাজটা করেছে স্বয়ং সুগা। জাঙ্কুকের মোবাইল মিনিটে মিনিটে হাতে উঠছে আর নামছে। স্ক্রিনে একই শব্দ, কল ফেল্ড, অর্থাৎ ফোন বন্ধ। সেই দুপুর থেকে কল করে যাচ্ছে, কিন্তু তের ফোন বারবারই বন্ধ শোনাচ্ছে। রাগে ওর যেন মাথা ছিঁড়ে যাচ্ছে। আর সুগা জাঙ্কুকের গায়ে নুনের ছিটে দিয়ে হেসে যাচ্ছে ক্রমাগত, যা জাঙ্কুককে আরো রাগিয়ে দিচ্ছে। সুগার হাতে জুস, জিওপের হাতে ওয়াইনের গ্লাস। সুগা যেন ইচ্ছে করেই প্রতি 3 সেকেন্ডে একবার করে শয়তানি হাসি হাসছে। জাঙ্কুকের মুখ দেখে যে কেউ বুঝবে, আর 1 সেকেন্ডে ফেটে যাবে সে। হঠাৎই জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জিমিন তোকে ফোন করেছে? সুগা জুসের গ্লাস নামিয়ে নাটকীয়ভাবে বলল, হ্যাঁ কিছুক্ষণ আগেই তো কথা হলো, ওইখানে গিয়ে তো লাগাতার কল করে যাচ্ছে। বুঝতেই তো পারছিস আমাকে মিস করছে তোর ভাতিজি। তারপর ঠোঁট পাকিয়ে আরো এক ধাপ এগিয়ে সুগা বলল, কিন্তু কেন, তোর খোঁজ খবর নেয়নি আমার বোন? ওহ, মনে হয় আমার বোন তোকে মিস করছে না, তাই কলও করছে না। বলেই সুগা আবারও শয়তানি হাসি হাসলো। এই প্রথম জাঙ্কুককে জব্দ করতে পেরে সে বুক ফুলিয়ে বসে আছে। সুগার হাসি যেন জাঙ্কুকের পুরো শরীর কাটার মতো বিঁধে গেল। তখনই যে হোক বলে উঠলো, হায় আল্লাহ, এই চাচা ভাতিজির প্রেমে আমাকে কেন রেখেছো? আমাকে এক্ষুনি তোমার কাছে উঠিয়ে দাও। সুগারে, তোর যে একটা ভাই থাকলে একটা ভাইজি থাকতো, আর তার সাথে আমি প্রেম করতে পারতাম। আমরা 3 বন্ধু, চাচা আর আমাদের বউরা ভাইজি হইতো। জিওপের কথা শুনে জাঙ্কুক রাগী দৃষ্টিতে জিওপের দিকে তাকাতেই সুগার ফোনটি বেজে উঠল। উফস, জিমিন কলিং। সুগা চোখ ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে ফোনটি তুলল। ইস, আমার বেবিটা আমাকে কত মিস করছে, যাই কথা বলে আসি। বলেই সুগা নাটকীয়ভাবে গলা চুলকে সিঁড়ির দিকে রওনা দিল। যাওয়ার আগে আরেকবার জাঙ্কুককে একটু জ্বালিয়ে গেল, যেন সে অলিম্পিকে সোনার মেডেল জিতে রাজার মতো বাড়ি ফিরেছে। জাঙ্কুক দাঁত খিচে সুগার দিকে তাকিয়ে রইল। যে হোক, পরিস্থিতি বেগতিক দেখে ওয়াইনের বোতল বগলে নিয়ে এমন দৌড় দিল যে মনে হলো পিছনে বাঘ ধাওয়া করছে। জাঙ্কুক একা রয়ে গেল। রাগে সেই রুম যেন গরম হয়ে উঠল, যেন পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবে সে। রাত 11টা। কিছুক্ষণ হলো দেহক চলে গেছে। সুগা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো। জাঙ্কুক কিছুতে দু চোখের পাতা এক করতে পারছে না। সারাদিনও তের সাথে কথা বলতে পারেনি, আর সহ্য হচ্ছে না জাঙ্কুকের। কেমন যেন পাগল পাগল লাগছে। ফোন বন্ধ করে রেখেছিস, মেসেজ সিন করছিস না, এত রাগ কেন তোর? এত কেন অভিমান? আমি যে মরে যাচ্ছি জান। এখন মনে হয়
তোকে যেতে দেওয়াই একদম ঠিক হয়নি আমার। একবার ফিরি আমি জাস্ট, তারপরে দেখ আমি কি করি। জাঙ্কুক আর সহ্য করতে পারলো না, শেষে বাধ্য হয়ে জিমিনকে কল করলো। ওইদিকে হঠাৎ এত রাতে জিমিনের ফোনটা বেজে উঠতেই জিমিন ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। চাচ্চু! তে তখন ব্যালকনিতে। জিমিন দৌড়ে চলে গেল ব্যালকনিতে। তে! জিমিন বলতেই তে ঘুরে তাকালো জিমিনের দিকে। চাচ্চু আমাকে কল করছে, মনে হয় তোর জন্যই। তে তৎক্ষণাৎ দৌড়ে রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে থাকলো। তের পিছন পিছন জিমিন আসলো, ততক্ষণে কল কেটে গেছে। কি হচ্ছে, এভাবে দৌড়াচ্ছিস কেন? বললাম না চাচ্চু কল করেছে। তে কম্বলের ভেতর থেকেই বলল, কল কেটে গেছে। হ্যাঁ, কাটবেই তো, যাক বাবা। তে বলে নিশ্চিন্ত কণ্ঠে। তখনই জাঙ্কুকের নম্বর থেকে আবারও ফোন আসলো। চাচ্চু আবার কল করেছে। তে এবার উঠে বসে চাপা গলায় বলল, তাহলে ধরে বল আমি ঘুমিয়ে পড়েছি, উল্টো কিছু বলবি না আমার দিব্যি। অতঃপর জিমিন ফোন রিসিভ করলো। জাঙ্কুক কিছু বলবে তার আগে জিমিন নিজে থেকেই বলে উঠলো, হ্যালো চাচ্চু, সরি আমি বাথরুমে ছিলাম। ওপাশ থেকে জাঙ্কুকের ভারী ঠান্ডা কণ্ঠ শোনা গেল, ঠিক আছে। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল। জাঙ্কুককে চুপ থাকতে দেখে জিমিন নিজেই জিজ্ঞাসা করলো, চাচ্চু তুমি কি তের কথা জানতে চাইছো? জাঙ্কুক কিছুক্ষণ সময় নিয়ে উত্তর দিল, কোথায় ও? আর ওর ফোন বন্ধ কেন? জিমিন নিজেকে স্বাভাবিক রাখলো, যেন জাঙ্কুকের কাছে ধরা না পড়ে যায়। চাচ্চু, তে তো সেই কখনই ঘুমিয়ে পড়েছে, আর ফোন কেন বন্ধ তা তো আমি জানি না। এখানে আসার পর থেকে ও একবারের জন্য ফোন হাতে নেয়নি। মুহূর্তেই জাঙ্কুকের নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। অতঃপর ছোট করে উত্তর দিল, ও। জিমিন আবারও জিজ্ঞাসা করলো, চাচ্চু ওকে ডেকে দেব? জাঙ্কুক একটু থেমে উত্তর দিল, হ্যাঁ একটু ডেকে দাও তো। ঠিক আছে চাচ্চু। অতঃপর জিমিন মিথ্যা মিথ্যা তেকে ডাকতে লাগলো, এই তে তে তে। চাচ্চু ও তো উঠছে না। বলেই জিমিন রাগী দৃষ্টিতে তের দিকে তাকালো। ওকে দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে। ফোনের ওপাশে জাঙ্কুক ধীরে বলল, আচ্ছা ঠিক আছে, ডাকতে হবে না। জি চাচ্চু। অতঃপর ফোন কেটে গেল। জিমিন ফোন রেখে তের দিকে তাকালো। দেখলি, তোর জন্য আমাকে চাচ্চুর কাছে মিথ্যে কথা বলতে হলো। রুম নিস্তব্ধ। তে কম্বলের নিচে, আর জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেট তার আঙুল পরিয়ে দিচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। পরের দিন সেই সকাল থেকে জাঙ্কুক তেকে অসংখ্যবার কল করে ফেলেছে, কিন্তু ফোন আগের নাই সুইচ অফ। তার উপরে জাঙ্কুক জানলো তে নাকি জিমিনের ফোন দিয়ে সুগার সাথে কথা বলেছে সকালে। এইটা শুনে জাঙ্কুকের মেজাজ টোটালি বিগড়ে গেছে। মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপরে ভার্সিটিতে এখন যেতেই হচ্ছে, না হলে সেই মুহূর্তে জাঙ্কুক নিজের বাড়িতে ছুটে যেত। তে ওকে এইভাবে ইগনোর করছে, এটাই জাঙ্কুককে পাগল করে দিচ্ছে। এই মেয়ে রাগলে যে তার এমন করুণ অবস্থা করবে তা জাঙ্কুকের জানা ছিল না। কিছুক্ষণ হলো জাঙ্কুক জিমিনের নম্বরে ফোন করেছে, তবে আজ আর জিমিন কোনোভাবে বাহানা করেনি। ও ফোনে স্পষ্ট বলল, চাচ্চু তে ইচ্ছে করে তোমার সাথে কথা বলছে না, এবং কাল রাতেও তে ঘুমিয়েছিল না। ও তোমার সাথে কথা বলতে চায় না, তাই আমাকে দিয়ে জোর করে মিথ্যে বলিয়েছে। এই শুনে জাঙ্কুকের শিরা উপশিরা গরম হয়ে গেছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। জিমিনকে বলল, তুমি ওকে বলে দাও আমি বাড়িতে ফিরলে ও যেন নিজেকে তৈরি রাখে। বলেই জাঙ্কুক কলটা কেটে দেয়। ওই বাড়িতে গিয়ে এই মেয়ের গাড়ি দুটো থাপ্পড় মারবো, তারপরে জিজ্ঞাসা করবো কেন আমাকে ইগনোর করছে ও। ওর কি করে এত সাহস হলো। কেটে গেছে দুদিন। এই দুদিনে তের না খুব ভালো কেটেছে, না খুব খারাপ। তে আসলে এ বাড়িতে আসার পর থেকে জাঙ্কুকের খালাতো বোনের কারণে ওর মনটা বেশি খারাপ। এমনিতেই তো জাঙ্কুকের উপরে অভিমান ছিল, আর খালাতো বোনের কারণে ওর রাগটা যেন আরো বেশি বেড়ে দ্বিগুণ হয়েছে। তাই তো জাঙ্কুকের সাথে ও ফোনে কথা বলেনি। জাঙ্কুকের খালাতো বোন সারাদিন শুধু জাঙ্কুকের নামে জপতে থাকে, এছাড়া আর কিছুই বলছে না। জাঙ্কুক ভাইয়া এইটা, জাঙ্কুক ভাইয়া ওইটা, জাঙ্কুক ভাইয়া শুনতে শুনতে তের মাথা ধরে গেছে। মেয়েটাকে তের একদমই পছন্দ হচ্ছে না। প্রচন্ড ন্যাকা মনে হলো ওর। এই প্রথম তে জাঙ্কুককে নিয়ে ইনসিকিউর ফিল করলো। কই, ভার্সিটিতে লিসাকে নিয়ে তো এত মাথা ব্যথা ছিল না ওর, তাহলে এখন কেন? তার জবাব তের কাছে নেই। তখনই জিমিন ভুরু কুঁচকে তেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, মুখটা এমন করে রেখেছিস কেন? তে জবাবে মন খারাপ করে বলল, এই
আপুটা এত নেকা কেন রে জিমিন? জিমিন মাথা নেড়ে বলল, আগে থেকে এরকম মনে, চাচ্চুর খালাতো বোন হয়। খালাতো বোন হয়েছে তো কি হয়েছে, খালাতো বোন বলে কি ওনার মাথা কিনে নিচ্ছে? পটপট করে উত্তর দিল তে। মুহূর্তেই জিমিন ভুরু কুচকে তাকালো তের দিকে। কি রে, তুই কি ইনসিকিউর ফিল করছিস? তে জবাব দিল না। ওর মন খারাপ লাগছে ভীষণ। এই নিয়ে জাঙ্কুকের উপর তের অভিমান আরো তীব্র হলো। সবকিছুর দোষ যেন জাঙ্কুকের ঘাড়ে গিয়ে পড়ল। ঘড়িতে তখন বিকেল 4টা। হুট করে জাঙ্কুক নিজের বাড়িতে এসে উপস্থিত হয়। জাঙ্কুক নিজের সাথে সুগাকেও নিয়ে এসেছে, বলতে গেলে জোর করেই নিয়ে এসেছে। বাড়িতে ঢুকেই সে অমানসিক তাড়নায় উপরের তলায় উঠতে শুরু করলো। নিচ থেকে সবাই ডাকছিল, কিন্তু জাঙ্কুকের কান পর্যন্ত সবার ডাক পৌঁছালো না। সে মরিয়া হয়ে কাউকে খুঁজছে। জাঙ্কুক বাড়িতে পা দিতেই প্রথমে চারপাশে চোখ বোলায়। নিচতলায় তাকে না পেয়ে জাঙ্কুকের চোখ মুহূর্তেই অন্ধকার হয়ে গিয়েছিল। পর মুহূর্তেই তে এখন কোথায় থাকতে পারে বুঝতে পেরে সেদিকে রওনা হলো। যাওয়ার আগে জিমিনকে বলে গেল, জিমিন দ্রুত আয়। আর হ্যাঁ, তুই একা আসবি, অন্য কেউ যেন তোর সাথে না আসে। জিমিন তৎক্ষণাৎ মাথা দুলিয়ে জাঙ্কুকের পিছনে ছুটেছে। ওইদিকে সবাই যে জাঙ্কুককে ডেকে চলেছে সেদিকে তার খেয়ালই নেই, কিংবা সে ইচ্ছে করে কারো ডাককে পাত্তা দিচ্ছে না। করিডোরে পা দিতেই জাঙ্কুক জিমিনকে উদ্দেশ্য করে বলল, ও কোথায়? আমার রুমে চাচ্চু। নিচে যায়নি কেন? কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তে তো এতক্ষণ নিচেই ছিল, তারপর হঠাৎ ফুলের টবের কথা মনে পড়তেই দৌড়ে উপরে চলে গেছে। জাঙ্কুক মাথা নেড়ে চোখ নিচু করে বলল, আমি আসবো এই কথা বলেছিলি? না চাচ্চু, আমি তো জানতামই না যে তুমি আসবে। জাঙ্কুকের চোখে সন্দেহ চিকচিক করলো। সুগা বলেনি? এইবার জিমিন অস্বস্তিতে পড়ে গেল। ওর উজ্জ্বল চেহারার ভিতরে ভয় ছড়িয়ে পড়লো এক মুহূর্তে। জাঙ্কুকের কথায়ও বেশ বুঝতে পেরেছে জাঙ্কুক সুগা এবং ওর ব্যাপারটা হয়তো জানে। অতঃপর জিমিন মুখ কাচুমাচু করে বলল, না, উনি আমাকে কিছু বলেননি। জাঙ্কুক আর কথা বাড়ালো না। কারো ব্যক্তিগত ব্যাপারে কথা না বলাই ভালো। এইদিকে জিমিন বেশ ভয়ে আছে। জাঙ্কুক সুগা আর ওর বিষয়টা নিয়ে রেগে আছে কিনা তা জিমিন বুঝে উঠতে পারলো না। তারপর তারা দুজনে জিমিনের রুমের সামনে এসে দাঁড়ালো। আমি একটু তের সাথে কথা বলতে চাচ্ছি, তুমি একটু খেয়াল রাখবে যেন কেউ ডিস্টার্ব না করে। জি চাচ্চু, কাউকে উপরে আসতে দেব না। থ্যাঙ্কস। আর হ্যাঁ, এখন তুমি একটু নিচে যাও, সুগা একা আছে, ওর আনইজি ফিল হতে পারে। জি, আমি এক্ষুনি যাচ্ছি বলেই জিমি দৌড় দিল নিচে। বলতে গেলে পালাতে চাইছে ও। সুগার ব্যাপারটা নিয়ে ও বেশ লজ্জায় পড়েছে। তার উপরে জাঙ্কুক বারবার সুগার কথাই ওকে জিজ্ঞাসা করছে। জাঙ্কুক জিমিনের রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। তার আজ একটাই উদ্দেশ্য, তেকে মুখোমুখি ধরা। এই 3 দিন মেয়েটা তাকে প্রচন্ড জ্বালিয়েছে, যার জন্য তাকে সব কাজ ফেলে ছুটে আসতে হয়েছে। নয়তো ভার্সিটিতে এত কাজ থাকা সত্ত্বেও সে কখনোই আর্জেন্ট ছুটি নিয়ে আসতো না। একমাত্র তের জন্যই আসতে হয়েছে তার। জাঙ্কুক সরাসরি ব্যালকনির দিকে এগোলো। তে তখন চুল খোলা রেখে টপগুলো সাজিয়ে রাখছে। হঠাৎই তে টপটা রেখে উঠতে গিয়ে যেন থমকে যায়। এক কড়া পারফিউমের গন্ধ ওর নাকে সুরসুরি দিতে লাগলো। তে ভয় পেয়ে গেল। এই গন্ধ ওর খুব চেনা। দরজা খোলার শব্দে তে ভেবেছিল হয়তো জিমিন এসেছে, কিন্তু এখন এই গন্ধ ওকে অন্য কারো উপস্থিতির কথা জানান দিচ্ছে। গন্ধটা আসছে খুব কাছ থেকে। মুহূর্তেই ওর পরনের কাপড়টা খামচে ধরলো ভয়। ঠিক তখনই তীব্র ব্যথা অনুভব করলো ওর মাথায়। হ্যাঁ, জাঙ্কুক একটানে তের চুল মুঠি করে ধরেছে। ভয় পেলেও তে চিৎকার করতে পারছে না, শুধু মুখে গোংরানির শব্দ। জাঙ্কুক অনেকক্ষণ আগেই তের চুল ছেড়ে দিয়েছে, কোমর চেপে ধরে রেখেছে। অন্যদিকে তের কাঁপাকাঁপি এখনো বন্ধ হয়নি। জাঙ্কুক ওকে শক্ত করে আগলে রেখেছে, যেন ওকে ধরে রাখার অধিকার তার জন্মগত। এবং সেই সাথে তার চোখে স্পষ্ট জানান দিচ্ছে আজ থেকে সে কোনোভাবেই ছাড়বে না। তের কাঁপা ঠোঁট, ঘন ঘন নিঃশ্বাস জাঙ্কুকের পুরুষত্বকে নাড়িয়ে দিচ্ছে। জাঙ্কুকের চোখ লাল, তার নিঃশ্বাস অস্থির। রাগে, অধিকার বোধ আর ভয়ঙ্কর তীব্র আকর্ষণে সে পুরোপুরি পাগল হয়ে যাচ্ছে। জাঙ্কুক জিমিনের খাটের উপরে পা তুলে বসে আছে, আর তার সামনেই দাঁড়িয়ে তে ফ্যাসফ্যাস করে কেঁদে চলেছে। চোখ মুখ লাল হয়ে গেছে। জাঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে। তের এভাবে কান্নার কারণটা কি জাঙ্কুক বুঝতে পারছে না। অতঃপর জাঙ্কুক হাত উঠিয়ে ইশারা করলো, এদিকে আয়।
তে অভিমানী মুখ ঘুরিয়ে নিল, যেন জাঙ্কুককেও জানান দিচ্ছে যে ওর অভিমান এখনো শেষ হয়নি। তে মুখ ফুলানো দেখে জাঙ্কুক হালকা হাসে, অতঃপর আদরি কণ্ঠে বলল, এদিকে আয় জান প্লিজ। এই একটা শব্দই যথেষ্ট ছিল তের টেম্পারেচার কমানোর জন্য। জাঙ্কুকের এমন আদরে তের কি আর দাঁড়িয়ে থাকতে পারে? না, একদম পারে না। ওর পা নিজ গতিতে চলতে শুরু করলো জাঙ্কুকের দিকে। অতঃপর জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়াতেই জাঙ্কুক ওর উপরে হাত রেখে ইশারা করলো, বস। তে বসলো না, উল্টো ঘাবড়ে গিয়ে এক কদম পিছিয়ে গেল। এতে জাঙ্কুক একটু বিরক্ত হলো না। তের হঠাৎ হঠাৎ ঘাবড়ে যাওয়াটা জাঙ্কুকের মনকে এক মুহূর্তেই অস্থির করতে সক্ষম। সে হাত বাড়িয়ে তেকে টেনে নিজের উরুর উপরে বসিয়ে দিল। স্পর্শ নরম কিন্তু দৃঢ়, ঠিক যেমন সে সবসময় করে থাকে। তে তখনও নাক টেনে যাচ্ছে। জাঙ্কুকের আদরে ডাকে কান্না আসছে না, কিন্তু ও জোর করে কান্না আনতে চাইছে। হলেও তাই। পড়াশোনা বাদে অভিনয় পারদর্শী তে ফ্যাচ ফ্যাচ করে ঠিকই কাঁদতে লাগলো, জাঙ্কুকের কাঁধে মাথা রেখে। এই মেয়ে অভিনয় ডক্টরেট করে ফেলতে পারবে। অন্যদিকে জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে আঙুল দিয়ে চোখের জল মুছে দিচ্ছে। পরক্ষণে আবার নতুন করে গড়িয়ে পড়ছে পানি। তা দেখে জাঙ্কুক তের গালে হালকা করে চেপে ধরে বলল, কাঁদছিস কেন? মেরেছি আমি তোকে? তে মাথা নাড়ল, যার অর্থ না। তাহলে কাঁদছিস কেন? জবাবে তে ঠোঁট ফুলিয়ে বলল, কান্না আসছে তাই কাঁদছি। কান্না আসলে আমি কি করতাম? জাঙ্কুক ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমাকে চুমু খা। এক মুহূর্তের মধ্যেই চারপাশে নীরবতা ছেয়ে গেল। পর মুহূর্তে তে চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। কি? জাঙ্কুক এবার সামনে ঝুঁকে নিচু স্বরে বলল, বলছি আমাকে চুমু খা, না হলে আমি খাবো। আর সত্যি বলছি, আজ আমি তোকে ছুঁয়ে দিলে তুই নিজেকে আর বাঁচাতে পারবি না জান। আমার স্পর্শ তোর সর্বাঙ্গে ব্যথায় জর্জরিত করে দেব, সেটাকে তুই চাচ্ছিস? তের নিঃশ্বাস আটকে গেছে মুহূর্তে। বুকে হাত চেপে তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, এসব বিয়ের পরে কোথায় আপনি জানেন না? তের পাকামো কথাবার্তায় আবারও হাসলো জাঙ্কুক। ওর হাত ক্রমান্বয়ে তের কাপড়ের মধ্যে প্রবেশ করে পেট খাবলে ধরেছে। অতঃপর না জানার ভান করে বলে উঠল, কি সব বিয়ের পর করতে হয়? কিসের কথা বলছিস তুই? তে জাঙ্কুকের কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বল, আপনি যেই সবের কথা বলছেন সেই সব। তখনই জাঙ্কুক তের কান টেনে ধরল, খুব পেকে গেছিস, সব বুঝতে শিখে গেছি। কোথা থেকে শিখছিস এসব? তে আহ করে উঠল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আর আমি এখনো অতটা ছোট নেই, আপনি ভুলে যাবেন না আমার একাদশ ক্লাসে বায়োলজি ছিল, আর সেখানে এইসব পড়াশোনা ছিল। আর আপনি নিজে আমাকে এইসব বিষয় পড়িয়েছেন। আর আপনি যে গাড়িতে ওইসব করেন আমার সাথে, তখন আপনার মনে থাকে না যে আমি পেকে যাব? আর এখন আমি বললেই সব দোষ আমার হয়ে গেল? তের এইরকম তর্কে বিতর্কে জাঙ্কুক বিভ্রান্ত। তাকে এই মেয়ে জেরা করছে ভাবা যায়। অতঃপর জাঙ্কুক কথা ঘুরিয়ে বলল, তোকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আছে আমার। আমার ওয়াইফ তুই। মুখে মুখে বললেই বউ হয়ে যায় না কেউ, সত্যি সত্যি বউ করতে হয়। মুখ ফুলিয়ে বলে উঠল তে। জাঙ্কুক আবারও হাসলো। অতঃপর তেকে দাঁড় করিয়ে বলল, তোকে বউ দাবি করলে এই আমাকে সামলাতে পারবি? তে চোখ পিকপিক করে তাকালো জাঙ্কুকে দিয়ে। অতঃপর চকচকে চোখে বলল, মানে মানে কিছু না, আমি মজা করছিলাম। আর এসব পাকনামো চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে পড়াশোনায় ফোকাস কর, নয়তো আমি ফোকাস করলে এক পা তুলে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। তে মুখ ফোলায়, এখন নিচে চল, আমার মাথা ব্যথা করছে, কফির প্রয়োজন আমার। তোর জন্য আমাকে সব ইম্পর্টেন্ট কাজ ফেলে আসতে হয়েছে। আমি কি আপনাকে বলেছি আসার জন্য? অভিমানী গলায় বলল তে। জাঙ্কুক তের গাল টেনে বলল, আমাকে বেশ জব্দ করতে শিখে গেছিস। অন্যদিকে জেনির মনে তো চলছে অন্য কিছু। জাঙ্কুক কেন এসে উপরে চলে গেল কারোর সাথে কথা না বলে? জেনি অনেকবার আসার চেষ্টা করেছে, কিন্তু জিমিনের জন্য আসতে পারেনি। কিন্তু জেনিকে কি আটকে রাখা সম্ভব? জেনি ঠিকই চুপি চুপি দোতলায় চলে গিয়েছে। প্রথমে জাঙ্কুকের ঘর চেক করেছে, সেখানে জাঙ্কুক নেই। আর জিমিনের ঘরে দরজা বন্ধ। জিমিনের ঘরের
দরজা বন্ধ দেখে জেনি বুঝে ফেলেছে জাঙ্কুক জিমিনের রুমেই আছে আর নিচে তে নেই, তেও জিমিনের রুমে আছে। জেনির আর বুঝতে বাকি রইল না তারা দুজন এই রুমে দরজা বন্ধ করেই আছে। একজন যুবক যুবতী এক রুমে দরজা বন্ধ করে থাকার মানে কি হতে পারে জেনি সেটা ভালো মতোই জানে। প্রথম থেকেই জেনি তেকে মোটেও পছন্দ ছিল না। বন্ধুর বোনকে নিজের কাছে রেখে পড়াশোনা করানো, আবার ভাইদের জন্মদিনে আগে থেকে নিয়ে আসা, ব্যাপারটা জেনির কাছে মোটেও ভালো লাগেনি। আর জেনি জাঙ্কুকে পছন্দ করে অনেক আগ থেকে, আর তার ফলশ্রুতিতে তার মা বাবাকে রাজি করিয়েছে জাঙ্কুকের সাথে বিয়েতে। আর তারা এখানে এজন্যই এসেছে জাঙ্কুকের সাথে বিয়ে পাকা কথা বলতে, কিন্তু জাঙ্কুকের পরিবার সেটা এখনো জানে না। জেনি মনে মনে একটি শয়তানি বুদ্ধি আঁকলো আর একটি ডেভিল মার্কা হাসি দিয়ে সেখান থেকে নেমে গেল। পরের দিন সকালবেলা বাড়ির ছেলেরা যে যার মতো কাজে বেরিয়ে গেছে, বাড়ির মেয়েরা রান্নার কাজে ব্যস্ত। জিমিনের জন্মদিনের আর মাত্র একদিন বাকি আছে। তে আর জিমিন তার রুমে বসে গল্প করছে। তখন জেনি হাসতে হাসতে জিমিনের রুমে ঢুকলো। জেনি তে আর জিমিনের সাথে অনেকক্ষণ গল্প করলো। গল্পের এক পর্যায়ে জেনি বলে উঠলো, জানো জিমিন, আমাদের এখানে আসার কারণ কি? কেন আন্টি? আমি তো জানি না। আসলে জাঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ে পাকা কথা হবে, এই জন্যই এসেছি। তোমার জন্মদিনের পরে দুই পরিবার পাকা কথা বলবে। কথাটি বলেই আর চোখে জেনি তের দিকে তাকালো। তে জেনির কথাটি বুঝতে একটু সময় লাগলো, কিন্তু বোঝার পরেই চোখটি ছলছল করে উঠলো। তা দেখে জেনি আবার বলল, আমাদের তো 2 বছরের রিলেশন। জাঙ্কুক ভাইয়া আর অপেক্ষা করতে চাইছে না, বলছে আমাকে ছাড়া নাকি থাকতেই পারছে না। তাই তো বিয়েটা একটু তাড়াহুড়ো করে করা হলো, না হলে তো আমি চেয়েছিলাম আমার পরীক্ষার পরে বিয়েটা হোক। কিন্তু জাঙ্কুক ভাই তো মানতেই নারাজ, সে চাচ্ছে বিয়েটা আগেই হোক। তাই হয়তো বা তোমার জন্মদিনের পরে কিছু একটা সুরা হবে। জেনির প্রতিটা কথা যেন তের বুকে এসে তীরের মতো লাগছে। বুক চিরে রক্ত বের হচ্ছে, মনটা ভার হয়ে আসছে। চোখ পেটে এখনই কান্না পড়বে, কিন্তু তে কান্না করছে না, কারণ জেনির সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। জিমিন তের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারলো। জিমিন কিছু বলতে যাবে তার আগেই জেনি বলে উঠলো, আমার বিয়েতে কিন্তু অবশ্যই তে তুমি থাকবে। তোমাকে আমার খুব ভালো লাগে। আমার বিয়েতে থাকলে আমি খুব খুশি হব। তোমাকে আগে থেকে দাওয়াত দিয়ে দিলাম। কথাটি বলে জেনি রুম থেকে চলে গেল। জিমিন তেকে ধরে জিজ্ঞাসা করলো, তে কিছু বল। তে কিছু বলার অবস্থাতে নেই। জেনি শেষে কি বলে গেছে তাও তের কানে ঢোকেনি। তের কানে শুধু একটা কথাই বাজছে, জাঙ্কুক জেনিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না। বিয়েটা জাঙ্কুক করতে চাচ্ছে। তে যেন মাথায় আকাশ ভেঙে পড়ছে। জিমিন কত কিছু বলছে, কিন্তু তে তার কোনো জবাব দিচ্ছে না। তে কান্নাও করছে না, কেমন যেন পাথর হয়ে গেছে। জিমিন অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তে কিছুই বুঝলো না। ঘন্টা দুয়েক পাথরের মতোই বসে রইল তে। তারপরে সুগাকে ফোন দিয়ে বলল, ভাইয়া আমাকে একটু নিতে আসো তো, আমি বাসায় যাব। জিমিন অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তে বুঝতে নারাজ। বাড়ির সবাইকে বলল ওর একটি জরুরি কাজ পড়ে গেছে, ও জিমিনের জন্মদিনের দিনে চলে আসবে। বাড়ির সবাই ভাবলো হয়তো বা কোনো জরুরি কাজ, তাই তো সবাই যেতে দিতে রাজি হলো। এদিকে সুগা তেকে নিয়ে তার বাড়িতে চলে গেছে, কিন্তু জাঙ্কুককে জানাতে পারেনি। রাস্তায় একটা কথাও তে বলেনি, কেমন পাথরের মতো বসে রয়েছে। সুগা অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তে নিজের বাড়িতে গিয়ে রুম আটকে বসে রইল। সুগা চিন্তায় পড়ে গেল, তার বোনের কি হলো? ওই বাড়িতে এমন কিছু হয়নি তো? সুগা অনেকবার জাঙ্কুককে কল করেছে, কিন্তু জাঙ্কুক ফোনটি রিসিভ করেনি। আসলে জাঙ্কুক পরীক্ষার খাতা দেখা নিয়ে অনেকটাই ব্যস্ত, তাই ফোন সাইলেন্ট করে রেখেছে। এদিকে তে রুমের দরজা আটকে বালিশে মুখ গুজে অজস্র কান্না করছে। বালিশ ভিজে গেছে এক প্রকার, কিন্তু তের কান্না যেন থামছেই না। ও বাড়িতে কিভাবে যে কান্না আটকেও ছিল তা তেই ভালো জানে। তে চাইনি নিজের দুর্বলতা কাউকে দেখাতে। জিমিনির কাছেও ও কিছু বলেনি, সোজা বাড়িতে চলে এসেছে শুধু নিজের বুকটাকে ভার করার জন্য। ওকে এইভাবে ওর চিকিৎসার ধোঁকা দিল, ওকে ভালোবাসার ফাঁদে ফেলে ওর জীবনটাকে নষ্ট করে দিল। তে শুধু এইটাই ভাবছে, আর কিছু ওর মাথায় আসছে না। দীর্ঘ 2 ঘন্টা যাবত জাঙ্কুক তের রুমের বাইরে দাঁড়িয়ে আছে এবং তেকে ডাকছে, কিন্তু তে কোনোভাবেই দরজা খুলছে না আর ভেতর থেকে কোনো উত্তরও দিচ্ছে না। জাঙ্কুকের মেজাজটা
গরম হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। কেন তে এমন করছে? তে অভিমানী, অল্পতেই রাগ করে, সেটা জাঙ্কুক জানে। ও সেই রাগ ঠান্ডা মাথায় ভাঙায়, কিন্তু কিছু না বললে ও কিভাবে বুঝবে যে কি হয়েছে আর ও বাড়ি থেকে চলে আসারই কারণটা কি? জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না। আবারও দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলো, কে? দরজা খোল। আমার যদি দরজা ভেঙে ঢোকা লাগে, আই সোয়ার আমি আজকে তোকে মেরেই ফেলবো। তোর এই নাটক আমি যদি আজকে শেষ না করছি, তাহলে আমার নামও জিয়ন জাঙ্কুক না। এবার তে ওপাশ থেকে মুখ খুললো, কে আপনি? চলে যান, আমার বাড়ি থেকে চলে যান। আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছেন? আমি আপনাকে চিনি না। আর একবার যদি আপনি আমাকে ডাকছেন বা আমার রুমের দরজা ধাক্কা দিয়েছেন, তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। যদি আমার ভালো চান তাহলে এখান থেকে চলে যান, অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দিন। তের এই একটা কথা নিজেকে শেষ করে দেব জাঙ্কুককে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জাঙ্কুক সাথে সাথে বসে পড়ল। তের কি এমন হলো যে তে এমন ভাবে রাগ করে আছে? সুগা এসে জাঙ্কুককে টেনে নিয়ে ড্রয়িং রুমে বসালো। তারপরে ফোনটা এগিয়ে দিয়ে জাঙ্কুককে বলল, জিমিন ফোন করছে, তোর সাথে কথা বলতে চাইছে। জাঙ্কুক ফোনটি হাতে নিয়ে কানে দিয়ে হ্যালো বলতেই জিমিন ওপাশ থেকে সবকিছু একে একে বলল। কি বলেছে জেনি আর তে কেন চলে এসেছে। কথাগুলো শুনে জাঙ্কুকের চক্ষু লাল হয়ে উঠল, হাতের রগগুলো ফুলে গেল। মনে হচ্ছে জেনিকে সামনে পেলে এখনই মাটিতে পুঁতে রাখবে। কিন্তু তের উপরেও তার খুব রাগ হচ্ছে। তে তার ভালোবাসার উপরে অবিশ্বাস করছে। তেকে আর প্রশ্রয় দেবে না। অনেক বুঝিয়েছে, কিন্তু এইবার আর নয়। ছোটখাটো বিষয়ে রাগ দেখালে জাঙ্কুকটা মেনে নিয়েছে, তার রাগ ভাঙিয়েছে, কিন্তু তার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছে। একবার তাকে জিজ্ঞাসা করতে পারতো ঘটনাটা কি। এবার আর তেকে সে মানাতে আসবে না, তের রাগ সে ভাঙাবে না। জাঙ্কুক গটগট পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সুগা অনেকবার জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু জাঙ্কুক কিছুই বলল না। বাড়িতে ঢুকেই জাঙ্কুক একটার পর একটা জিনিসপত্র ভাঙতে শুরু করলো। জিনিসপত্র ভাঙার শব্দে সবাই দৌড়ে আসলো। জাঙ্কুককে দেখে ভয়ে কেউ কথা বলছে না। জাঙ্কুক প্রচন্ড রেগে আছে। এখন কথা বললে হয়তো হিতে বিপরীত হতে পারলো। সবকিছু ভেঙে তছনছ করে জাঙ্কুকের চোখ পড়লো জেনির উপরে। জেনির কাছে গিয়ে ঠাস ঠাস করে দুগালে চারটি চড় দিতেই জেনি নিচে পড়ে গেল, কুকড়ে উঠলো ব্যথায়। জেনির মা দৌড়ে এসে জেনিকে ধরে বলল, কি হয়েছে জাঙ্কুক? তুমি আমার মেয়েকে মারছো কেন? কি হয়েছে? কি হয়েছে তা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। ও আমার কলিজায় হাত দিয়েছে। মামা আমি কিছু করিনি আম্মু, কেন ভাই আমাকে মারছে? জাঙ্কুকের মা জাঙ্কুকের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বাবা? তুই একটু ঠান্ডা হ, তোর কি হয়েছে বল, আমাদেরকে বল। এরকম জিনিসপত্র ভাঙচুর করলে তাহলে কি কিছু হবে? জেনি কি করেছে? জেনি কি করেছে ওকে জিজ্ঞাসা করো মা, আমি কিন্তু ওকে মেরে ফেলবো। ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো। দিন জাঙ্কুককে বুকে জড়িয়ে সোফায় বসা করালো। তারপরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা একটু ঠান্ডা হ, আমাকে বল কি হয়েছে। জাঙ্কুক এই পৃথিবীতে তার মা আর তেকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর তার ভালোবাসার মানুষটা যখন তার সংস্পর্শে থাকে, তার রাগ পড়ে যেতে এক সেকেন্ডও লাগে না। কিন্তু আজকে জাঙ্কুকের রাগ পড়ছে না। জাঙ্কুক তার মার দিকে তাকিয়ে বল, মা তোমরা আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করোনি। তিন অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তোর বিয়ে ঠিক করেছি মানে? মানে জেনি যে সকালবেলা জিমিনার তেকে বলল তোমরা নাকি আমার বিয়ে ঠিক করেছো, আর জিমিনের বার্থডের পরেই নাকি আমার বিয়ে পাকা কথা বলবে। না জাঙ্কুক, আমরা তো এরকম কিছু বলিনি। আসলে তোর খালামণি আর খালু চাচ্ছিল তোর সাথে যেন জেনির বিয়ে হয়, কিন্তু আমি বলেছি তোর সাথে কথা না বলে আমরা কিছু জানাতে পারবো না। তাই তো ভাবছিলাম জিমিনের বার্থডের পরে তোর সাথে এই বিষয় নিয়ে আলাপ করব। তোমরা এটা ভাববে কিভাবে যে আমি ওই জেনিকে বিয়ে করব? আর তোমরা যেটা আলাপ করবে সেটা জেনি জিমিনার তেকে বলেছে ওর সাথে নাকি আমার 2 বছরের রিলেশন। ওর সাথে আমার কবে রিলেশন ছিল? এত বড় মিথ্যা কথা ও আমার নামে কেন বলেছে? আমার চরিত্রে ও কেন দাগ লাগিয়েছে? আর ও কার সামনে আমার চরিত্রে দাগ লাগিয়েছে জানো? আমার বউয়ের সামনে। জাঙ্কুকের মুখে কথাটা যেন বোমা বিস্ফোরণের মতো ফুটলো। ঘরের ভিতরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই অবাকের চরম সীমায়। জাঙ্কুকের বউ জাঙ্কুক কবে বিয়ে করেছে? জিমিন তো মুখে হাত দিয়ে বসে আছে। চাচ্চু বিয়ে করেছে তেকে, তাও আবার কবে? সবার চোখে যখন প্রশ্ন, তখন
তখন জাঙ্কুক বলে উঠলো, বাবার ভাইয়া বাসায় আসলে সবার সাথে আমি কথা বলবো, সন্ধ্যার পরে সবাই এখানে উপস্থিত থাকবে। কথাটি বলে জাঙ্কুক হনহনি নিজের রুমে চলে গেল। এদিকে জিমিন তেকে লাগাতার ফোন করেই চলেছে, কিন্তু তে ফোন তুলছে না। অবশেষে তে বিরক্ত হয়ে জিমিনের ফোনটি ধরলো। আর ওপাশ থেকে জিমিনের মুখে সমস্ত কথা শুনে তে তো ভয়ে আটকে উঠলো। জাঙ্কুক বাড়িতে এই তাণ্ডব করেছে, তাহলে ওর সাথে কি করবে? ও জাঙ্কুককে অবিশ্বাস করেছে এবং জাঙ্কুককে বলেছে ও নিজেকে শেষ করে দেবে জাঙ্কুক যদি এখান থেকে না যায়। তে তো ভয়ে যেন পাথর হয়ে গেছে। জিমিন, এখন আমার কি হবে? তোর চাচ্চু, শোন, চাচ্চু প্রচন্ড রেগে আছে। তুই যা করেছিস না, আমি তোকে বলছি, তুই চাচ্চুর রাগ ভাঙাতে পারবি। তুই তাড়াতাড়ি এ বাড়িতে চলে আয়। না, আমি কিচ্ছুতেই ও বাড়িতে যাব না। আমি গেলে তোর চাচ্চু আমাকে মেরেই ফেলবে। তুই না আসলে তোকে ওই বাড়িতে গিয়ে মেরে ফেলবে। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। বরং তুই আসলে ভালোই হবে। সন্ধ্যায় চাচ্চু সবার সাথে কথা বলবে, সেখানে চাচ্চু আরো রেগে যাবে। আর তুই ছাড়া চাচ্চুকে কেউ সামলাতে পারবে না। প্লিজ তে, তুই তোর ভাইয়ের সাথে চলে আয়। সন্ধ্যায় জিওন বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবাই মুখ ভার করে বসে আছে। রুমে পিনপতন নীরবতা। অবশেষে নীরবতা ভেঙে নামজুনি বলে উঠল, জাঙ্কুক, এসব কি শুনছি তোমার নামে? তুমি নাকি তেকে বিয়ে করেছো? কবে বিয়ে করলে? একটি হাঁটুর বয়সী মেয়ে যে কিনা তোমার ভাইজির বান্ধবী। জাঙ্কুক রাগী চোখে তাকালো তার বাবার দিকে। তে আমার ভাইজির বান্ধবী না, তে আমার বন্ধুর বোন। আর ওকে আমি বিয়ে করেছি আরো 6 বছর আগে। জাঙ্কুকের কথা শুনে সুগা আটকে উঠলো। তার বোনকে জাঙ্কুক 6 বছর আগে বিয়ে করলো আর সে কিছুই জানতে পারলো না। জাঙ্কুকের কথা শুনে ঘরে সবাই অবাকের চরম পর্যায়ে। আরো 6 বছর আগে জাঙ্কুক থেকে বিয়ে করেছে। এবার জাঙ্কুক মুখ খুললো, আমি তেকে বিয়ে করেছি আরো 6 বছর আগে, আর ওকে আমি ভালোবাসি। ও জিমিনের বান্ধবী হয়েছে আমি চেয়েছি বলে। জিমিনের ওর স্কুল কলেজ আমি এক রেখেছি বলে ও জিমিনের বান্ধবী হয়েছে। কিন্তু ও যদি আলাদা স্কুলে পড়তো তাহলে কি ও জিমিনের বান্ধবী হতো? ওকে তোমরা সুগার বোন হিসেবেই চিনতে। তাহলে এ নিয়ে এত কথা বলার কিছু নেই। আর ইসলামের যেটা আইনে আছে সেটা নিয়ে তো তোমরা দ্বিমত পোষণ করতে পারো না। আচ্ছা বুঝলাম, কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি, আমাদের কি মা বাবা বলে স্বীকার করতে চাও না? এত তাড়াতাড়ি তোমার বিয়ে করার কি খুব বেশি দরকার ছিল? দরকার ছিল, কারণ তখন সুগা একটু বেঁকে গিয়েছিল। আর আমি ভেবেছিলাম সুগা যদি তের সাথে আমার সম্পর্ক মেনে না নেয়, তাই আমি তেকে বিয়ে করেছিলাম। আর আমাদের বিয়ের সাক্ষী জেহব ছিল। কথাটি শুনেই সুগা জেহবের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তলে তলে দুই বন্ধু মিলে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জেহব চোখ দিয়ে সুগাকে বোঝালো, সমস্যা কি? তুই তো মেনেই নিয়েছিস, বিয়েটা মেনে নিলে সমস্যা কি? এখানে অনেক মুরব্বি থাকায় সুগা কোনো কথা বলতে পারছে না। তারপরে জাঙ্কুকে ভাই বলে উঠলো, ওকে, সমস্যা নেই। যেহেতু তে জাঙ্কুককে ভালোবাসে আর জাঙ্কুকও তেকে ভালোবাসে, আর ওদের বিয়েও আগে হয়ে গেছে, তাহলে তো এখানে আর অমতের কিছু নেই। তাহলে আমরা জাঙ্কুক আর তের বিয়েটা জিমিনের জন্মদিনের পরে একটি দিন তারিখ ঠিক করে দিয়ে দেই। জাঙ্কুক তখন মুখ তুলে বলল, না, আমি ওকে কালকেই বিয়ে করব। সবাই হা করে রইল। এই ছেলে যখন যা ইচ্ছে হয় তখন তাই করে। জাঙ্কুকের বাবা বলে উঠল, কেন, কয়েকদিন পর করলে কি হবে? আমার আর ধৈর্য কুলাচ্ছে না। জাঙ্কুকের নির্লজ্জ মার্কা কথা শুনে নামজুন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বাপ হয়ে ছেলের মুখে এমন কথা শুনে চুপ করে গেল। তারপরে জাঙ্কুক বলতে লাগলো, আমার আরেকটি কথা আছে। সবাই আটকে উঠলো। আবার কি বোমা বিস্ফোরণ করবে এই ছেলে? জাঙ্কুক বলতে লাগলো, জিমিনের জন্য আমি ছেলে ঠিক করেছি, আর জিমিনের জন্মদিনের দিনই তাদের এনগেজমেন্ট করিয়ে রাখবো। কি বলিস? জিমিনের সবে 18 হলো, আর এখনই ওকে বিয়ে দেওয়ার কি আছে? বিয়ে তো দেব না, বলেছি এনগেজমেন্ট ঠিক করে রাখবো। তো ছেলেটাকে সুগা। মুহূর্তেই যেন ঘরে আবারও বোমা বিস্ফোরণ হলো। সুগা, তোর বন্ধু। কথাটি বলেই বোগাম ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু জাঙ্কুকের চেহারার এক্সপ্রেশন দেখে বোগাম চুপসে যায়। বোগাম তার বাবার থেকেও জাঙ্কুককে বেশি ভয় পায়। জাঙ্কুক রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারে। এবার কিম নামজুন বলে উঠল, সুগার সাথে তুমি তোমার ভাইদের বিয়ে ঠিক করেছো, সম্পর্কটাকে কোথায় নিয়ে যাচ্ছ জাঙ্কুক?
কোথাও নিয়ে যাচ্ছি না। সুগা এবং জিমিন একে অপরকে ভালোবাসে। আবারও যেন আরেকটা বোমা ফাটলো ঘরে। সবাই একের পর এক শক্ট কথাবার্তা শুনে হার্ট অ্যাটাক করার জোগাড়। জাঙ্কুক সবকিছু সবাইকে খুলে বলল। বোগাম জানে সুগা ভালো ছেলে এবং ব্যবসা বাণিজ্যও ভালো করে, পরিবারও ভালো। এমন ছেলের কাছে সবাই মেয়ে দিতে চাইবে। কিন্তু সুগার বয়সটা নিয়ে বোগামের মনটা একটু খচখচ করলে নামজুন তাকে আশ্বস্ত করে বয়স্ক ছেলেরা বউদেরকে ভালো রাখে। অবশেষে বসার ঘরে একটি হাসিখুশি পরিবেশ তৈরি হয়। জিন সবাইকে মিষ্টিমুখ করায়। আগামীকাল জিমিনের বার্থডে দিনে সুগা আর জিমিনের এনগেজমেন্ট হবে এবং জাঙ্কুক আর তের বিয়ে। পরের দিন খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সুগা এবং জিমিনের এনগেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তারপরে জাঙ্কুক আর তের বিয়ে। এই একদিনে জাঙ্কুক তের দিকে একবারও তাকায়নি এবং তের সাথে কথা বলেনি। তে তো ভয়ে আছে জাঙ্কুক ওর সাথে কি করবে। এই নীরবতার মানে যে বিশাল আকারের ঝড় তাতে বুঝতে পারছে। সব অনুষ্ঠান শেষে মেহমানরা চলে গিয়েছে। বাড়িতে কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া। যেও সুগা আর জাঙ্কুককে টানতে টানতে ছাদে নিয়ে গেল। কি ব্যাপার, ছাদে টানতে টানতে নিয়ে আসতে কেন? দোস্ত मैं तो फिसल गया। মানে আরে আমি তো প্রেমে পড়ে গেছি। তুই তুই আবার প্রেমে পড়লি কিভাবে? আরে জিমিনের খালাতো বোন। আর মাইরি কি মেয়ে, জিমিনের খালাতো বোন আয়ু। হ্যাঁ দোস্ত, আমি ওর প্রেমে পড়ে গেছি। লাভ এট ফার্স্ট সাইট। আমি এটা বিশ্বাস করতাম না, কিন্তু কিভাবে ওকে দেখার পর আমি ফিসাল গয়া দোস্ত। এখন আমাকে একটা ব্যবস্থা করে দে। শেষ পর্যন্ত এই হাঁটুর বয়সী মেয়ের সাথে তোর প্রেমে পড়তে হলো। হাঁটুর বয়সী মেয়ে মানে জিমিনের খালাতো বোন। জিমিনের বয়সী তো হবে। ও জিমিনের থেকে 1 বছরের ছোট। হোক ছোট, জিমিনের সাথে সুগা প্রেম করতে পারে, তুমি এর সাথে করতে পারো, আর আমি করলেই দোষ? আমি জানি না, আমাকে ওই মেয়ে এনে দিতেই হবে। দোস্ত তুই ছাড়া আমার এই বিয়ে সম্ভব না, কারণ আমার বয়স আর ওর বয়সের পার্থক্য তো তোরা জানিসই। শেষমেশ আমার দুই বন্ধু আমার ভাতিজির উপরে নজর গেল। হায় আল্লাহ, আমি কোথায় আছি? দেখ জাঙ্কু, তুই কিন্তু আমাদের আন্ডার এস্টিমেট করছিস। তুই আমাদের বলছিস তোর ভাতিজির সাথে আমরা প্রেম করি। আরে আপাত দৃষ্টিতে দেখতে গেলে তুইও কিন্তু ভাতিজির সাথে প্রেম করিস। মানে মানে জিমিনের বান্ধবী তো তোর ভাতিজিই হয়। কথাটি বলেই সুগা অন্যদিকে দৌড় দিল, সাথে যে হবো। কারণ ওদের জানা আছে এখন এখানে থাকলে জাঙ্কুক ওদের মেরে পুঁতে দেবে। বাসর ঘরে ফুলে সজ্জিত খাটে তে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে জাঙ্কুকের রুমে। কিছুক্ষণ পরে জাঙ্কুক দরজা খুলে রুমে ঢুকলো। তে যেন জাঙ্কুকের আওয়াজে একটু কুকড়ে গেল। জাঙ্কুক রুমে ঢুকেই সোজা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে সোফায় গিয়ে বসলো। জাঙ্কুক তের উপরে এখনো রেগে আছে। তে কেন তাকে অবিশ্বাস করলো? তে জাঙ্কুকের দিকে আর চোখে একবার তাকালো। দেখলো জাঙ্কুক শান্ত ভঙ্গিতে মাথার উপরে হাত দিয়ে সোফায় শুয়ে আছে। তে বুঝতে পারলো এই রাত তাকেই ভাঙাতে হবে। তে খাট থেকে নেমে ধীর পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। তের উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক ঠান্ডা গলায় বলল, বিছানায় গিয়ে শুয়ে পড়। তে জাঙ্কুকের কোনো কথাই শুনলো না। তে আস্তে করে জাঙ্কুকের গায়ের উপরে শুয়ে পড়ল। ঘোমটাটা সরিয়ে জাঙ্কুকের ঠোঁটে ছোট্ট একটি চুমু দিল। প্রেয়সীর এমন আদরের ছোঁয়া কিভাবে উপেক্ষা করবে জাঙ্কুক? কিন্তু তারপরেও জাঙ্কুক তেকে ঠেলে সরতে চাইল, কিন্তু তে সরল না। তে ছোট ছোট চুমু দিতে থাকলো জাঙ্কুকের সমস্ত মুখমণ্ডলে, অবশেষে গলায়। জাঙ্কুকের অস্থিরতা কাজ করছে, কোনোভাবেই নিজেকে ঠান্ডা করতে পারছে না। লিটল কুকি জানান দিচ্ছে তা কঠিন ভাবে। তে অনুভব করলো কোনো কিছু শক্ত তাকে স্পর্শ করছে। তে বুঝতে বাকি রইল না। জাঙ্কুক ভারী গলায় বলল, তে আমার উপর থেকে সর। ঘুমন্ত সিংহকে জাগাস না, ফলশ্রুতিতে তুই কষ্ট পাবি। আমি তো চাই আজকে তোমার হতে, কষ্ট পেতে। তুমি আমাকে তোমার করে নেবে না? আর তারপরেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল। ও চট করে নিজের উপরের সম্ভ্রমটুকু খুলে ফেলল। জাঙ্কুক আশ্চর্যিত ভাবে তাকিয়ে আছে ওর দিকে। তারপর সাথে সাথে সে তের দুটো হাত শক্ত করে ধরে ফেলল। জাঙ্কুক তার কপালে থেকে হিসিসি বলতে লাগলো, তুই
কেন আমার ভালোবাসা বুঝিস না জান? কেন বুঝিস না? তুই বুঝিস না তুই কতটা দামি আমার কাছে। এইবার জাঙ্কুকের রাগ গলে পানি হয়ে গেছে। ও শক্ত করে জড়িয়ে ধরলো ওর প্রিয়তমাকে। এই যেন এমন এক আলিঙ্গন যেখানে আদর আর দায়িত্ব দুটোই মিশে আছে। আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তে চোখ খিচে বন্ধ করে রেখেছে, ঘন ঘন শ্বাস ফেলছে, যা জাঙ্কুককে আরো উন্মাদ করে তুলেছে। জাঙ্কুক তের গলায়, ঘাড়ে, কাঁধে টুকরো টুকরো চুমু দিয়ে ভিজিয়ে দিতে লাগলো। তে হাত দিয়ে জাঙ্কুকের মুখ সরাতে চাইলে জাঙ্কুক মুখ তুলে তের চোখে চোখ রেখে বল, আচ্ছা আমাকে বাধা দিতে আসিস জান, তোকে খেয়ে ফেলবো, জাস্ট আমি খেয়ে ফেলবো। অবশেষে জাঙ্কুকের তের অবশিষ্ট পোশাক টুকুর স্থান হলো মেঝেতে, আর জাঙ্কুক ডুব দিল তের সাগরে। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy said it hot. And the money's hot. Doing something unholy. He's like my সো বাটারফ্লাই, তো এই পর্বের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের প্রফেসর আঙ্কেল জিওনের গল্পটা। গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ওয়ান শটে। আল্লাহ হাফেজ।